গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক ও গল্পকার। আমাদের আজকের গল্পের প্রেক্ষাপট নদিয়া জেলার কাশীপুর জমিদার বাড়ি। এই বাড়িতে বিনয় ও মিনায় চট্টোপাধ্যায় নামে দুজন জমিদার থাকতেন, যারা সম্পর্কে ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামা। ফলত সেখানে লেখকের যাতায়াত লেগেই থাকত। শরৎচন্দ্রের মামারা ছিলেন খুবই অত্যাচারী, আর সেই বিষয়টি যখন লেখক জানতে পারেন তখন তিনি খুব মর্মাহত হন। আর এই জমিদার বাড়িতে বসেই রচনা করেন আলোচ্য গল্পটি। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মহেশ। গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পূজা সারিয়া তর্করত্ন দ্বীপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন। বৈশাখ শেষ হইয়া আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে। অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্ব গতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। ইহারই সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি। তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে, এবং অন্তঃপুরের লজ্জাসম্ভ্রম প্রতীকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন, ওরে ও গোফরা, বলি ঘরে আছিস? তাহার বছর দশেকের মেয়ে সাড়া দিল। কে কে ডাকো গো বাবাকে? ও আপনি, আসুন না। আসলে বাবার তো খুব জ্বর, বিছানা থেকে উঠতে পারছেন না। জ্বর? ডেকে দে হারামজাদাকে, পাষণ্ড ম্লেচ্ছ। বাবা, ও বাবা, এদিকে একবার এসো। হাঁক ডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল। ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ, তাহার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন দেখাইয়া কহিলেন, ওটা হচ্ছে কি শুনি? ইঁদুর গা, ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়া তপ্ত খরবাক্য বাহির হইবে। কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রহিল। তর্করত্ন বলিলেন, সকালবেলা যাবার সময় দেখে গেছি বাঁধা, দুপুরে ফেরার পথে দেখছি তেমনি ঠায় বাঁধা। গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে বামুন নয়। কি করব বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে 2 ফুট খাইয়ে আনবো, তা মাথাটা ঘুরে পড়ে যায়। তবে ছেড়ে দে না, আপনিই চড়াই করে আসুক। কোথায় সারবো বাবা ঠাকুর? লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি, খামারে পড়ে। খড় এখনো গাদি দেওয়া হয়নি, মাঠের আলগুলো সব জ্বলে গেল। কোথাও এক মুঠো ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ফেরে খাবে, কেমনে সারি বাবা ঠাকুর? না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ায়, 2 আঁটি বিচুলি ফেলে দে না, ততক্ষণ চিবক। তোর মেয়ে ভাদরা দিনি, ফ্যানে জলে দে না, 1 গামলা খাক। গফুর জবাব দিল না। নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া
তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘশ্বাস বাহির হইয়া আসিল। তর্করত্ন বলিলেন, তাও নেই বুঝি? কি করলি খর? ভাগে এবার যা পেলি সমস্ত বেচে পেটায় নামো। হ্যাঁ, গরুটার জন্যে এগাটি ফেলে রাখতে নেই, বেটা কষাই। এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাক রোধ হইয়া গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহনখানে খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গ্যালোসনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবুমশাই, হাকিম তুমি, তোমার রাজত্বি ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে 15 বিচুলি না হয় দাও। সালে খড় নেই, একখানি ঘর বাপ বেটিতে থাকি, তাও না হয় তালপাতার গোজা গাজা দিয়ে বর্ষাটা কাটিয়ে দেব। কিন্তু না খেতে পেয়ে আবার মহেশ যে মরে যাবে। ইস, সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ। হেসে বাঁচি নে বাবু। কিন্তু এ বিদ্রূপ গফুরের কানে গেল না। সে বলিতে লাগিল, কিন্তু হাকিমের দয়া হলো না। মাস দুয়ে খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন, কিন্তু বেবাক খড় সরকারের গাদা হয়ে গেল। ও আমার একটু কোটৌটি পেল না। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রু ভারে ভারী হইয়া উঠিল। কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হইল না। কহিলেন, আচ্ছা, মানুষ তো তুই, খেয়ে রেখেছিস, দিবি নে? জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি? তোরা তো রাম রাজত্বে বাস করছিস, ছোট লোক কি না, তাই তার নিন্দে করে মরিস। নিন্দে করবো কেন বাবা ঠাকুর? নিন্দে তার আমরা করি নে, কিন্তু কোথা থেকে দিই বলো তো? বিঘে চারেক জমি ভাগে করি, কিন্তু উপরি উপরি দূষণ অজন্মা মাঠের ধান মাঠেই শুকিয়ে গেল। বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনে। ঘরের পানে চেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই, পা সরিয়ে শোবার ঠাঁই মেলে না। এই মহেশকে একটিবার তাকিয়ে দেখো, পাঁচরা গোনা যাচ্ছে। দাও না ঠাকুরমশাই, ওই কামন 2 ধার, গরুটাকে 2 দিন পেট পুড়ে খেতে দিই। বলিতে বলিতেই সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল। তর্করত্ন তীরবৎ 2 পা পিছাইয়া গিয়া কহিলেন, আমর ছুঁয়ে ফেলবি নাকি? না বাবা ঠাকুর, ছোবে কেন? ও ছোবে না, ছোবে না। কিন্তু দাও এবার আমাকে কামন 2 খড়। তোমার 4-4টে গাদা সেদিন দেখে এসেছি, এ কটি দিলে তুমি টেরও পাবে না। আমরা না খেয়ে মরি, খেতি নেই, কিন্তু আমার অবলা জীব কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। যেমন করে পারি শুধবো বাবা ঠাকুর, তোমাকে ফাঁকি দেব না। তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া কহিলেন, ফাঁকি দেব না, যেমন করে পারি শুধবো। রসিক নগর, যা যা সার সার পছার, ঘরে যাই, বেলা বয়ে গেল। এই বলিয়া তিনি একটু মুচকি হাসিয়া পা বাড়াইয়া সহসা সভয়ে পিছাইয়া গিয়া সক্রোধে বলিয়া উঠিলেন, আমর সিং নেড়ে আসে যে, এই গুতবে নাকি? গফুর উঠিয়া দাঁড়াইল। ঠাকুরের হাতের ফল মূল ও ভিজা চালের পুঁটুলি ছিল, সেইটা দেখাইয়া কহিল, গন্ধ পেয়েছে, এক মুঠো খেতে চাই। খেতে চায় তা বটে, যেমন চাষা তেমনি বলদ, খড় জোটে না, চাল কলা খাওয়া চাই। নে 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 নে, পথ থেকে সরিয়ে বাঁধ। যা সিন দেখছি কোনোদিন কাকে খুন করবে। এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হন হন করিয়া চলিয়া গেলেন। গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা। কহিল, তোকে দিল না এক মুঠো? ওদের অনেক আছে, তবু দেয় না, না দিককে। তাহার গলা বুঝিয়া আসিল। তার চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায়
মাথায় পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল, মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের 8 সন পিতি পালন করে বুড়ো হয়েছিস, তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি নে, কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুজিয়া রহিল। গফুর চোখের জল গরুটার পিঠের উপর রওড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে, শ্মশান ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে। এই দুর্বৎসরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল? ছেড়ে দিলে তুই পরের কাদা ফুঁড়ে খাবি, মানুষের কলা গাছ মুখে দিবি। তোকে নিয়ে আমি কী যে করি, গায়ে আর তোর জোর নেই, দেশের কেউ তোকে নিতেও চায় না, লোকে বলে তোকে গোহাটাই বেঁচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার দু চোখ বাহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিক ওদিক চাহিল। পরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরানো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল, নে শিগগিরি করে একটু খেয়ে নে বাবা, এ দেরি হলে আবার। বাবা, ও বাবা, তোমার ভাত বেড়েছি গো, এদিকে এসো। এই বলিয়া আমিনা ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল। বাবা, তুমি আবার আবার ঘরের চাল ফেলে দিয়ে মহেশকে খেতে দিলে? তোমাকে কতবার বারণ করব বাবা? পুরনো পচা খড় মা, আপনি ঝরে যাচ্ছিল। মিথ্যে কথা বলো না, তুমি একদম মিথ্যে কথা বলো না। আমি ঘরের ভেতর থেকে শুনেছি তুমি মাথার ওপরে খড়গুলোকে টেনে টেনে বার করছো, সে শব্দ আমি শুনেছি বাবা। তুমি মিথ্যে কথা আমাকে বলো না। না মা, ঠিক টেনে নয় বটে। এভাবে যদি তুমি চালাতে থাকো না, একদিন দেখবে আমাদের এই একটা মাত্র দেওয়াল, সেটাও কোনোদিন বর্ষার জলে ভেঙে পড়ে যাবে। একে তো আছে এইটুখানি ঘর, পা পর্যন্ত ছড়াবার জায়গা নেই, সেখান থেকেও তুমি মহেশকে দেবে? তাহলে তো এবার পথে গিয়ে দাঁড়াতে হবে গো আমাদের। গফুর চুপ করিয়া রহিল। একটিমাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে, এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না, এ কথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে? অথচ এই উপায়ে দিনই বা চলে কি করে? নাও চলে এসো, হাত টাত ধুয়ে নাও, আমি ভাত বেড়েছি, আগে খেয়ে নাও, তারপর যা ইচ্ছে করো। এসো। এই ফ্যানটুকু দে তো মা, একেবারে খাইয়ে দিয়ে যাই। ফ্যান? ফ্যান তো আজ নেই। নেই? ও তো হাঁড়িতেই মরে গেছে। কেন বাবা, ফ্যান দিয়ে কি হবে? গফুর নীরব হইয়া রহিল। দুঃখের দিনে এটুকু যে নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে। হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল। একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির সানকিতে ভাত বাড়িয়া লইয়াছে। চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল, আমি না, আমার গায়ে যে আবার শীত করে মা, জ্বর গায়ে খাওয়া কি ভালো? তোমার জ্বর হয়েছে? কই, আমাকে তো বললে না। কিন্তু তখন যে বললে তোমার খিদে পেয়েছে। তখন তখন হয়তো জ্বর ছিল না মা। তাহলে তাহলে এখন কি করব? ভাত দুটোকে তুলে রেখে দি বাবা, সাঁঝের বেলা নয় খেয়ে নিও। কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমি না। ও, ঠান্ডা ভাত খেলে জ্বর আসতে পারে না? তবে তবে কি করব বাবা? গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল। কহিল, এক কাজ কর মা, মহেশকে নয় ধরে দিয়াই, এ রাতের বেলায় আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি না? প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল। তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল, কেন পারবো না? পারবো, নিশ্চয়ই পারবো। গফুরের মুখ রাঙা হইয়া উঠিল।
পিতা এবং কন্যার মাঝখানে যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল, তাহা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন। পাঁচ সাত দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল। তাহার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ঘরে ফিরে নাই। নিজে সে শক্তিহীন, তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে। পড়ন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল, বাবা, ও বাবা, শুনেছ শুনেছ মানিক ঘোষেরা নাকি আমাদের মহেশকে থানায় নিয়ে গেছে গো। দূর পাগলি। হ্যাঁ গো, আমি সত্যি বলছি। ওদের চাকরটে বললে তোর বাপকে গিয়ে বলগে যা, দরিয়াপুরের খোয়ারে মহেশকে খুঁজতে। কি করেছিল সে? বললো তো, মহেশ নাকি ওদের বাগানে ঢুকে গাছপালা সব নষ্ট করে দিয়েছে। গফুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল, কিন্তু এই আশঙ্কা ছিল না। সে যেমন নিরীহ তেমনি গরিব, সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার নাই। বিশেষত মানিক ঘোষ, গো ব্রাহ্মণে ভক্তি তাহার এই অঞ্চলে বিখ্যাত। মেয়ে কহিল, ও বাবা, তুমি যাবে না? বেলা যে পড়ে এলো গো, মহেশকে আনতে যাবে না তুমি? মহেশ যে ওখানে একা আছে বাবা, তুমি যাবে না? না। কেন যাবে না বাবা? ওরা যে বললে 3 দিন হলেই নাকি পুলিশের লোক তাকে গোহাটায় বেচে দেবে। ফেলুকগে। তাহলে তুমি যাবে না কেন বাবা? যাও না বাবা, ও বাবা। গোহাটা বস্তুটা যে ঠিক কি আমি না তাহা জানিত না, কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে। কিন্তু আজ সে আর কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাত্রের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল, খুড়ো, একটা টাকা দিতে হবে। এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত। বছর দুয়ের মধ্যে সে 5 ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে। অতএব আজও আপত্তি করিল না। পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল। সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁটা, সেই তৃণহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়া গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল। অদূরে একধারে 2 হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল। পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি 10 টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল, আর ভাঙব না, এই পুরোপুরি দিলাম, নাও। গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দে বসিয়া রহিল। যে 2 জন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে অকস্মাৎ সোজা উঠিয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। তাহারা চমকিয়া গেল। বুড়া আশ্চর্য হইয়া কহিল, কেন কেন? হ্যাঁ? গফুর তেমনি রাগিয়া জবাব দিল, কেন আবার কি? আমার জিনিস আমি বেচবো না, আমার খুশি। এই বলিয়া সে নোটখানা ছুঁড়িয়া ফেলিয়া দিল। কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে? এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে।
এই বলিয়া সে ট্যাঁক হইতে 2টা টাকা বাহির করিয়া ঝনাত করিয়া ফেলিয়া দিল। একটা কলহ বাঁধিবার উপক্রম হয় দেখিয়া বুড়া হাসিয়া ধীরভাবে কহিল, চাপ দিয়া আরো 2 টাকা বেশি নেবে, এই তো দাও, হে দাও, পানি খেতে ওর মেয়ের হাতে 2 টাকা দাও, কেমন? এই না? না। হ্যাঁ, কিন্তু এর বেশি কেউ একটা আদলা দেবে না, তা জানো? না। না তো কি? না তো কি? চামড়াটাই যে দামে বিকবে, নইলে মাল আর আছে কি? গফুরের মুখ দিয়া হঠাৎ একটা বিশ্রী কটু কথা বাহির হইয়া গেল, এবং পরক্ষণে সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতা পেটা করিয়া ছাড়িবে। হাঙ্গামা দেখিয়া লোকগুলো চলিয়া গেল, কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল। গফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়াছে। সদরে ভদ্র অভদ্র অনেকগুলো ব্যক্তি বসিয়াছিল। শিবুবাবু চোখ রাঙা করিয়া বলিলেন, এই গোফরা, তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনে। কোথায় বাস করে আছিস তুই জানিস? জানি আমরা খেতে পাইনে, নইলে আজ যে আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না। সকলেই বিস্মিত হইল। এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত। এমন কাজ আর কখনো করব না কর্তা। এই বলিয়া সে নিজের 2 হাত দিয়া নিজের 2 কান মুলিল এবং প্রাঙ্গণের একদিক হইতে আর একদিক পর্যন্ত নাক্ষত দিয়া উঠিয়া দাঁড়াইল। আচ্ছা আচ্ছা, যা যা, হয়েছে হয়েছে, আর কখনো এসব মতিবুদ্ধি করিস নে, বুঝলি? বিবরণ শুনিয়া সকলে কণ্টকিত হইয়া উঠিলেন, এবং এ মহাপাতক যে শুধু কর্তার পুণ্য প্রভাবে ওর শাসন ভয়ে নির্ধারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না। তর্করত্ন উপস্থিত ছিলেন। তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন ম্লেচ্ছ জাতিকে গ্রামের ত্রিসীমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞাননেত্র বিকশিত করিয়া দিলেন। গফুর একটা কথার জবাব দিল না। যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসিল। প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে, মাথায় ও শিঙে বার বার হাত বুলাইতে বুলাইতে অস্ফুটে কত কথাই না বলিতে লাগিল। জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল। রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখের আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ, কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না। কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই। কখনো এ রূপের লেশ মাত্র পরিবর্তন হইতে পারে, আবার কোনোদিন এ আকাশ মেঘ ভারে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে। আজ এ কথা ভাবিতেও যেন ভয় হয়। মনে হয় সমস্ত প্রজ্বলিত নভস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে ইহার অন্ত নাই, সমাপ্তি নাই। সমস্ত নিঃশেষে দগ্ধ না হইয়া গেলে এ আর থামিবে না। এমনি দিনে দ্বীপ্রহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল। পরের দ্বারে জন্মজুর খাটা তাহার অভ্যাস নয় এবং মাত্র দিন 4-5 তাহার জ্বর থামিয়াছে।
কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শ্রান্ত। তবুও আজ সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল, কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তাহার মাথার উপর দিয়া গিয়াছে, আর কোনো ফল হয় নাই। ক্ষুধায়, পিপাসায়, ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল। প্রাঙ্গণে দাঁড়াইয়া ডাক দিল, আমিনা, আমিনা, ভাত হয়েছে রে? মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল। হয়েছে ভাত? কি করে হবে বাবা? কি বললি? হয়নি? কেন শুনি? ঘরে তো চাল নেই। চাল নেই? তা আমাকে বলিসনি কেন? আমি তো তোমাকে বলেছিলাম, তুমি মনে করে দেখো। কাল রাত্রিরে আমি তোমাকে বলেছিলাম। রাত্রিরে যে বলি শুনুম, রাত্রিরে বললে কারোর মনে থাকে? চাল থাকবে কি করে? রোগা বাপ খাক আর না খাক, বুড়ো মেয়ে 4-5 বার করে ভাত গিলবি। এবার থেকে চাল আমি ওই কুলুপে বন্ধ করে রেখে বাইরে যাব। দে 1 ঘটি জল দে, তেষ্টায় বুক ফেটে গেল। বল, তাও নেই? আমিনা তেমনি অধমুখে দাঁড়াইয়া রহিল। কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই, তখন সে আর আত্মসম্বরণ করিতে পারিল না। দ্রুত পদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে 1 চড় কষাইয়া দিল। মুখ পোড়া হারামজাদা মেয়ে, সারাদিন তুই করিস কি? এত লোকে মরে, তুই মরিস নে? মেয়েটি কথাটি কহিল না। মাঠের শূন্য কলসিটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝে মাঝেই চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেল। সে চোখের আড়াল হইতে কিন্তু গফুরের বুকে শেল বিঁধিল। মা মরা এই মেয়েটিকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে। তাহার মনে পড়িল, এই তাহার স্নেহশীলা, কর্মপরায়ণা, শান্ত মেয়েটির কোনো দোষ নাই। ক্ষেতের সামান্য ধান কয়টি ফুরানো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জোটে না। কোনোদিন একবেলা, কোনোদিন বা তাহাও নয়। দিনে 5-6 বার ভাত খাওয়া যেমন অসম্ভব, তেমনি মিথ্যা, এবং পিপাসার জল না থাকার হেতুও তাহার অবিদিত নয়। গ্রামে যে 2-3টা পুষ্করিণী আছে তাহা একেবারে শুষ্ক। শিবচরণবাবুর খিড়কির পুকুরে যা জল জমা আছে তাহা সাধারণে পায় না। অন্যান্য জলাশয়ের মাঝখানে 2-1টা গর্ত কুড়িয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কাড়াকাড়ি তেমনি ভিড়। বিশেষত মুসলমান বলিয়া এই ছোট মেয়েটা তো কাছে ঘেঁষিতেই পারে না। ঘণ্টার পর ঘণ্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয়ে কেউ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেয়, সেইটুকুই সে ঘরে আনে। এ সমস্তই সে জানে। হয়তো আর জল ছিল না, কিংবা কাড়াকাড়ির মাঝখানে কেহ মেয়েকে তাহার কৃপা করিবার অবসর পায় নাই। এমনই কিছু একটা হইয়া থাকিবে তা নিশ্চয় বুঝিয়া তাহার নিজের চোখেও জল ভরিয়া আসিল। এমনি সময় জমিদারের পেয়াদা যমদূতের ন্যায় আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল। চিৎকার করিয়া ডাকিল, হ্যাঁ গোফরা, গোফরা, ঘরে আছিস? আছি। কেন? বাবু মশাই ডাকছেন, তাড়াতাড়ি আয়। আমার খাওয়া দাওয়া হয়নি, পরে যাব। বাবু হুকুম করেছে তোকে জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে। তাড়াতাড়ি চ। মহারানীর রাজত্বে কেউ কারোর গোলাম না, খাজনা দিয়ে বাস করি, আমি যাব না। কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয়, বিপদের কারণ। রক্ষা এই যে অত ক্ষীণ কণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না, না হইলে তাহার মুখের অন্ন ও চোখের নিদ্রা 2 ঘুচিয়া যাইত। তাহার পরে কি ঘটিল বিস্তারিত বলিবার প্রয়োজন নাই। কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া
ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল, তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে। তাহার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ। গফুর বাটি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গণে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে, ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে। পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে। এইরূপ ঘটনা এই প্রথম নয়, ইতিপূর্বেও ঘটিয়াছে, শুধু গরিব বলিয়াই তাহাকে মাপ করা হইয়াছিল। পূর্বের মতো এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত, কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কাহার গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে। প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতে সহ্য করিতে পারেন নাই। সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই, সমস্ত মুখ বুঝিয়া সহিয়াছে। ঘরে আসিয়াও সে তেমনি নিঃশব্দে পড়িয়া রহিল। ক্ষুধা তৃষ্ণার কথা তাহার মনেই ছিল না, কিন্তু বুকের ভিতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলিতে লাগিল। এমন কতক্ষণ কাটিল তাহার হুঁশ ছিল না, কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তাহার মেয়ের আর্তকণ্ঠ কানে যাইতে সে সবেগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিতে দেখিল আমিনা মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে, আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে। চোখের পলক পড়িল না। গফুর দিক বিদিক জ্ঞানশূন্য হইয়া গেল। মেরামত করিবার জন্য কাল সে তাহার লাঙলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল, তাহাই দুই হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপরে সজোরে আঘাত করিল। একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল, তাহার পরেই তার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল। চোখের কোণ বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া কয়েক ফোঁটা রক্ত গড়াইয়া পড়িল। বার দুই সমস্ত শরীরটা তার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। তারপরে সম্মুখ ও পশ্চাতের পা দুটো তাহার যত দূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। আমিনা কাঁদিয়া উঠিল, বলিল, এ তুমি কি করলে বাবা? এ তুমি কি করলে বাবা? আমাদের মহেশ যে মরে গেল বাবা, মহেশ যে মরে গেল। গফুর নড়িল না, জবাব দিল না, শুধু নির্নিমেষ চক্ষে আর একজোড়া নিমেষহীন গভীর কালো চক্ষের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল। ঘণ্টা দুয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তের মুচির দল আসিয়া জুটিল। তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগাড়ে লইয়া চলিল। তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গফুর শিহরিত চক্ষু মুদিল, কিন্তু একটি কথাও কহিল না। পাড়ার লোকে কহিল, তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন। প্রায়শ্চিত্তের খরচ জোগাতে এবার তোকে না ভিটে বেচতে হয়। গফুর এ সকল কথার উত্তর দিল না, দুই হাঁটুর উপর মুখ রাখিয়া ঠায় বসিয়া রহিল। অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল, আমিনা, ও আমিনা, চল আমরা যাই। সে দাওয়ায় ঘুমাইয়া পড়িয়াছিল। চোখ মুছিয়া উঠিয়া বসিয়া কহিল, কোথায় যাব বাবা?
হ্যাঁ, তো রাত্রিরে কোথায় যাব আমরা? ফুলবেড়ের চটকলে কাজ করতে মা। মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রহিল। ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই। সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আবরু কিচ্ছু থাকে না, এ কথা সে বহুবার শুনিয়াছে। কি হলো, দেরি করিস নে মা, চল, অনেক পথ হাঁটতে হবে। আমিনা জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল। গফুর নিষেধ করিল। ওসব থাক মা, ওসব থাক, হচ্ছে আমার বয়সের প্রাচীত্তির হবে মা। অন্ধকার গভীর নিশীথে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল। এ গ্রামে আত্মীয় কেহ তাহার ছিল না, কাহাকে বলিবারও কিছু নাই। আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাবলাতলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল। নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল, হে আল্লাহ, আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে পড়েছে। তার চড়ে খাওয়ার এতটুকু জমি কেউ রাখেনি। যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাফ করো না আল্লাহ, কখনো মাফ করো না। গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও। আর এই চ্যানেলে যারা নতুন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের আন্তরিক সহযোগিতা আমাদের কাজ করার এক অনবদ্য অনুপ্রেরণা। তাহলে আজকের মতো এইটুকুই, ফেরত আসছি আগামী সপ্তাহে।